রাজনীতিতে নতুন সুখবর হচ্ছে বিএনপি সরকার আর যা ইচ্ছে তা করতে পারবে না। অসাধারণ ব্যবস্থাপনা করছে জামাত এনসিপি। এই লোক ভারত থেকে এসে কি বলছিল মনে আছে? এও কিন্তু পররাষ্ট্রমন্ত্রী ছিল। ওনার কথা মনে আছে? ভারত আর বাংলাদেশ হচ্ছে স্বামী স্ত্রী। কত বড় বেকুব মার্কা কথা! ভারত আর বাংলাদেশ স্বামী স্ত্রী। আরে ভারতের প্রধানমন্ত্রী একজন পুরুষ মানুষ আর বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন নারী। আপনি যদি এই ধরনের কথা বলেন, মানুষ তো ট্রল করবে। মানুষের কথা বলার সুযোগ তো আপনিই কইরা দিতেছেন, ঠিক তেমনি উনিও কইরা দিছে। বাংলাদেশের মানচিত্র আঁকতে ভারতকে লাগবেই, এই কথাই বলার ছিল, আর কোনো কথা বলার ছিল না। এটা নিয়ে এখন বহু রকম প্রশ্ন উঠছে। এর মধ্যে আবার হুমায়ুন কবির সাহেব উনি আবার কি বলতেছে, ভারতকে আমরা সতর্ক করে দিছি শেখ হাসিনার ব্যাপারে। কি সতর্ক? শেখ হাসিনা যেন ভারতে বসে কোন রকম রাজনীতি না চালাইতে পারে বাংলাদেশে। আর শেখ হাসিনাকে ফেরত চাইছে বাংলাদেশ, শেখ হাসিনাকে ফেরত চাইছে। দিল্লিকে সতর্ক করে দিছে ঢাকা। চিন্তা করছেন? সতর্ক, ভাই শব্দটা কিন্তু ডেঞ্জারাস। সতর্ক করে দিছে দিল্লিকে বাংলাদেশ, মানে ঢাকা। বিশ্বাসযোগ্য না, কোনো মতেই বিশ্বাসযোগ্য না। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী এবং তার অপর 4 জন সদস্য, এর ভিতরে গুম কমিশনের যিনি তদন্ত করেছিলেন নাবিলা ইদ্রিস, তিনিও আছেন। এই 5 জন সদস্য একযোগে পদত্যাগ করেছেন। মানবাধিকার কমিশনের এই 5 জন সদস্য একযোগে পদত্যাগ করার মধ্য দিয়ে মূলত রাষ্ট্রের ভিতটাই কাঁপিয়ে দিয়ে গেছেন। তারা কেন পদত্যাগ করেছেন সেটাও ভেরি ইন্টারেস্টিং। এটাও সরকারের জন্য খুব মারাত্মক একটা চপেটাঘাত, এবং সরকার যে জনগণের সাথে একটা তামাশায় লিপ্ত হয়েছে সেটাও প্রমাণ হয়ে গেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের একটি ভাষণ নিয়ে আজকে 2 দিন যাবৎ বেশ ট্রল হচ্ছে ভার্চুয়াল মিডিয়াতে। কি ভাষণ? সেটা হলো, উনি টাঙ্গাইলে গিয়েছিলেন কৃষক কার্ড দেওয়ার জন্য। সেখানে উনি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর যে মাজার আছেন ওর পাশেই একটা জনসভা করছিলেন। সেখানে গিয়ে উনি গর্বের সাথে বলছেন উনি এখানে প্রথম এসেছেন, মৌলানা ভাসানী কেমন করে থাকতেন। এবং সেখানে সবচেয়ে একটা ভুল বা মিথ্যা, বা আমি এটাকে ভুলই বলবো, ভুল কেন বলবো সেটা আমি পরে বিশ্লেষণ করছি। উনি বলেছেন মৌলানা ভাসানী তার যে দলের প্রতীক ধানের শীষ জিয়াউর রহমান সাহেবের হাতে তুলে দিয়েছিলেন। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা দেখেছেন, ভিডিওর অংশগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। দর্শক, তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওগুলো দেখতে হবে আপনাদের, তাহলে সবকিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়াই ভিডিওগুলো দেখে আসি। দাঁড়ান, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। আসসালামু আলাইকুম। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের একটি ভাষণ নিয়ে আজকে 2 দিন যাবৎ বেশ ট্রল হচ্ছে ভার্চুয়াল মিডিয়াতে। কি ভাষণ? সেটা হলো, উনি টাঙ্গাইলে গিয়েছিলেন কৃষক কার্ড দেওয়ার জন্য। সেখানে উনি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর যে মাজার আছেন ওর পাশেই একটা জনসভা করছিলেন। সেখানে গিয়ে উনি গর্বের সাথে বলছেন উনি এখানে প্রথম এসেছেন, মৌলানা ভাসানী কেমন করে থাকতেন। এবং সেখানে সবচেয়ে একটা ভুল বা মিথ্যা, বা আমি এটাকে ভুলই বলবো, ভুল কেন বলবো সেটা আমি পরে বিশ্লেষণ করছি। উনি বলেছেন মৌলানা ভাসানী তার যে দলের প্রতীক ধানের শীষ জিয়াউর রহমান সাহেবের হাতে তুলে দিয়েছিলেন। আসলে ঘটনাটা কি হয়েছিল? আসলে ঘটনাটা হয়েছিল, মৌলানা ভাসানী যে ন্যাপ করতেন তাদের এই প্রতীক ছিল ধানের শীষ। এই ধানের শীষ ন্যাপের একটা প্রতীক। তারপর জিয়াউর রহমান সাহেব যখন বিএনপি সৃষ্টি করলেন, তখন সেখানে ন্যাপের অনেক বড় বড় বাঘা বাঘা নেতারা এসে জয়েন করলেন, এবং তারা এই ন্যাপের ধানের শীষটি বিএনপির হাতে তুলে দিয়েছেন। অ্যাকচুয়ালি মৌলানা ভাসানীরই এই ধানের শীষ কিন্তু তুলে দিয়েছেন ন্যাপের অন্যান্য নেতৃবৃন্দরা। তারেক রহমান সাহেব বলেছেন মৌলানা ভাসানী জিয়াউর রহমান সাহেবের হাতে তুলে দিয়েছেন। এখানে একটু মিথ্যাচার বা ভুল তথ্য, কারণ মৌলানা ভাসানী ইন্তেকাল করেছেন 1976 সালে, আর বিএনপির জন্ম হয়েছে 1979 সালে। এখন তারেক রহমান সাহেব প্রায়শই এরকম ভুলভাল বলে ফেলেন। যেমনটি ধরুন, উনি নরসিংদী গিয়ে বলছেন যে বাংলাদেশে যখন ভূমিকম্প হয়েছিল আপনাদের এখানে হয়েছিল। আপনারা কি মনে করেন তারেক রহমান সাহেব জানে না যে নরসিংদীতে ভূমিকম্প হয়েছিল? উনি জানেন, উনি জানতেন, উনি দেখেছেন, উনি খবরটা জানেন। তারেক রহমান সাহেব এটাও জানেন যে চিটাগাং একটা কমার্শিয়াল সিটি। উনি আবার ওখানে গিয়ে বলেছেন আমি এটাকে একটা কমার্শিয়াল সিটি বানাবো। উনি জানতেন, উনি ভুলে গেছেন। বা উনি কুমিল্লায় গিয়ে বলেছেন আমি এখানে ভিজিট করবো। উনি জানতেন এখানে ভিজিট আছেন, উনি ভুলে গেছেন। আসলে কি? আসলে উনি ভুলে গেছেন, না উনি ইচ্ছে করে বলেন, না উনি জানেন না? আমি বলবো উনি সব জানেন, কারণ উনি লন্ডনে বসে বাংলাদেশের সাথে তার বেশ একটা সম্পর্ক ছিল, সেই সমস্ত খবরই রাখতো। ওনার কাজই ছিল বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের রাজনীতি নিয়ে, বাংলাদেশের বিভিন্ন ক্রিয়াকর্ম নিয়ে, বাংলাদেশের বিভিন্ন অবস্থান নিয়ে, বাংলাদেশের বিভিন্ন খবর নিয়ে। কাজে উনি জানতেন, কিন্তু উনি ভুলে যান।
এখন আমার যা মনে হয় বা অনেকেই বলছেন ওনার আসলে অ্যামনেশিয়া অথবা ডাইমেনশিয়া নামে যে রোগটা আছে সেটা আছে তার। অ্যামনেশিয়া এমন একটা রোগ যে আপনি একটু আগে যে কথাটা শুনছেন সেটা আপনি ভুলে গেছেন। ডাইমেনশিয়াটা আরেকটু কঠিন, আমি ডাইমেনশিয়ার কথা বলবো না। আমার মনে হয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অ্যামনেশিয়া রোগটা আছে। এই অ্যামনেশিয়া রোগটা আমারও হয়েছিল। আমি কেন একটু বেশি জানি এই জন্য যে আমার অ্যামনেশিয়া হয়েছিল 2010 সালে। আমি একবার 6 তলা বিল্ডিং থেকে পড়ে গিয়েছিলাম, পড়ে গিয়ে আমার বাম দিকের পেলভিসটা ভেঙে গিয়েছিল। আমি খুব আঘাতপ্রাপ্ত হয়েছিলাম এবং অনেকদিন ভুগেছি। হসপিটালে 4 মাস আমি ট্র্যাকশন নিয়ে শুয়েছিলাম, মানে বিছানায় সবকিছু করতে হতো। সেখান থেকে সার্ভাইভ করে এখন আল্লাহর রহমতে ভালো আছি। তখন আমার অ্যামনেশিয়া হয়েছিল। অ্যামনেশিয়া মানে আমি না, এই যে ট্রমাটা গেছে এরপর আমি অনেক কিছু ভুলে যেতাম। মানে আমার শার্টটা কোথায় রাখছি ভুলে গেছি, সকালে ওয়াইফ বলেছিল এটা আনতে ভুলে গেছি, বা বলেছিল মাছ আনতে, আমি মাংস নিয়ে বাড়িতে ফিরে গেছি। ধীরে 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 আমি এটাকে কভার করেছি। এটারও একটা রেমেডি আছে। রেমেডি মানে এর জন্য আপনাকে প্রচুর ঘুমাতে হবে, কোনো দুশ্চিন্তা মাথায় আনা যাবে না, প্রচুর ফলমূল খেতে হবে এবং এক্সারসাইজ করতে হবে। অন্তত মিনিমাম 1 ঘন্টা আপনি হাঁটবেন বা সাইক্লিং করবেন বা আপনি সাঁতার কাটবেন। এগুলো করলে ধীরে ধীরে অ্যামনেশিয়াটা কমে যায়। আমি জানি না আমাদের প্রধানমন্ত্রীর অ্যামনেশিয়া আছে কিনা, আমার মনে হয় আছে। কেন জানেন? উনি এত বড় ভুল করতে পারেন না। উনি যেটা যে জায়গার নয় সেটা সেই জায়গার কথা কেন বলছেন? আচ্ছা, উনি তো যখন লন্ডনে ছিলেন তখন কিন্তু উনি কোনো ভুল তথ্য আমাদেরকে দিতেন না। উনি যখন বক্তৃতা দিতেন আমাদের সামনে, আমাদেরকে সম্পূর্ণ তথ্যগুলাই একদম পরিষ্কারভাবে সত্য তথ্যগুলো উনি পরিবেশন করতেন। তাহলে এখন কেন ওনার ভুল হচ্ছে? তাহলে কি আমরা ধরে নিব বা আমরা বুঝে নিব যে লন্ডনে উনি যখন লেকচারগুলো দিতেন তখন উনি সামনে স্ক্রিপ্ট রেখে দিতেন, স্ক্রিপ্ট রেখে বা ওই স্ক্রিপ্ট দেখে দেখে পড়তেন। আমার যা মনে হয় তখন কিন্তু উনি ভুলভাল করতেন না। এবং উনি যে দেখে দেখে পড়তে পারেন, নির্ভুল বলতে পারেন, সেটার প্রমাণ আমরা সংসদেও পেয়েছি। উনি যখন দেখে দেখে পড়তে গিয়েছিলেন তখন মাননীয় স্পিকার বলেছিলেন সংসদে এভাবে দেখে দেখে পড়বার নিয়ম নেই। এরপরে কিন্তু উনি চুপ হয়ে গেছেন বা ওনাকে চুপ করিয়ে দেওয়া হয়েছে। উনি কথা মনে রাখতে পারেন না। উনি যে একটা কথা বলবেন, যদি মনে করেন ওনাকে 4-5 মিনিট কথা বলতে দেওয়া হয়, তাহলে যাদের এই রোগটা আছে, আমি জানি না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আছে কিনা, নইলে উনি যদি লাগাতার 5 মিনিট কথা বলতে চান, উনি 2টা ভুল তথ্য পরিবেশন করে ফেলবেন, কারণ উনি মনে রাখতে পারেন না। ঠিক তেমনি উনি এটাও ভুলে গেছেন যে বিএনপির সৃষ্টি হয়েছে 1979 সালে আর ভাসানী সাহেব মৃত্যুবরণ করেছেন 1976 সালে। এটা কি তারেক রহমান সাহেব জানেন না? জানেন। আসলে উনি ভুলে গেছেন, কারণ উনি ওখানে দেখে দেখে কোনো ভাষণ করছিলেন না। এবং আমার একটা জিনিস এখন মনেই হচ্ছে যে আমরা যারা ট্রল করছি যে আমরা একজন বোবা প্রধানমন্ত্রী পেয়েছি, বা অনেকেই বলছেন উনি নির্বাক প্রধানমন্ত্রী, আসলে এটি ঠিক নয়। আসলে উনি সংসদে দাঁড়িয়ে যে কোনো কথা বলবেন, সেগুলো যদি উনি বলতে যান না দেখে, তাহলে উনি ভুলভাল বলেই ফেলবেন। এবং সংসদের মতো জায়গায় উনি বোধহয় ভুলটা বলতে চাচ্ছেন না, বা তার দলের লোকজন তাকে বলতে দিচ্ছে না। তাকে অনুরোধ করে বলেছে আপনি এই সংসদে এসে এরকম ভুল তথ্য পরিবেশন করলে এটা রাষ্ট্রের জন্য, মানুষের জন্য, দেশের জন্য বদনাম হবে। সুতরাং আপনার কথা বলবার প্রয়োজন নেই। সালাউদ্দিন সাহেব আছে বা অন্যান্য মন্ত্রী মহোদয় যারা আছেন, যদি অন্যান্য কোনো মন্ত্রী মহোদয় চান্স পান না, সালাউদ্দিন সাহেব চান্স পান, সালাউদ্দিন সাহেবই সব বলবেন। এর জন্য আমার মনে হয় উনি সংসদে কথা বলেন না। তো আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো, আপনি দয়া করে প্রতিদিন অন্তত 1-1.5 ঘন্টা হাঁটবেন, ফলমূল নিশ্চয়ই আপনি খান এবং রাতের বেলায় একটু ভালো মতো ঘুমাবেন। আপনি বোধহয় নিশ্চয়ই লন্ডনে যখন ছিলেন খুব একটা ভালো ঘুম আপনার হয়নি, দেশের চিন্তায়, মানুষের চিন্তায়, বিএনপির চিন্তায় প্রতিদিনই আপনাকে অন স্ক্রিন কথা বলতে হয়েছে, সেই স্ক্রিপ্টগুলো পড়তে হয়েছে বা দেখতে হয়েছে বা লিখতে হয়েছে, তখন আপনি খুব একটা ঘুমাতে পারেননি। আপনার উপর একটা বিরাট ট্রমা গেছে, আমার যেমন একটা ছোট ট্রমা গেছে, আপনার উপর একটা বিরাট ট্রমা গেছে। আমরা সবাই জানি 1/11 সময় আপনার উপর যে টর্চারটা হয়েছিল, তারপর থেকে এটা হওয়া স্বাভাবিক। এটা আপনার কোনো দোষ নয়, অসুখ বিসুখ মানুষেরই হয়। এই অসুখটা এমন কোনো বড় অসুখ নয়। আপনি দয়া করে শান্তিমতো প্রতিদিন 8 ঘন্টা ঘুমাবেন, কোনো দুশ্চিন্তা মাথায় আনবেন না, সবসময় ফ্রুটস অ্যান্ড রিচ ফুড খাবেন এবং আপনি এক্সারসাইজ করবেন। এক্সারসাইজ করতে না পারেন সুইমিং করেন, সাইক্লিং করেন, নয় ঘরে রানার এনে ঘরে দৌড়ান, আপনি ঠিক হয়ে যাবেন। এবার আসি আরেকটা প্রসঙ্গে, সেটা হলো হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ ভাই সাবজেক্ট ডেইলি উনারেরই একটা সাবজেক্ট হবেই। মানে পরশু রাত্রেবেলা একটা লাইভ কোর্স, এটারই একটা সাবজেক্ট ফাটাফাটি হয়ে গেছে ভার্চুয়াল দুনিয়া। গতকালকের সাবজেক্ট হলো উনি চট্টগ্রামের সাবেক মেয়র মঞ্জুরুল আলমের সাথে তার বাড়িতে মিটিং করতে গেছিলেন। ওইখান থেকে বাইরে হওয়ার পর তার কিছু জুলাই যোদ্ধারা অ্যাটাক করেছে, মব করেছে। মব, এটাকে মবই বলবো, কারণ একজন এমপিকে এরকম রাস্তার মধ্যে 30-40 জন ইয়াং ছেলে পেলে তাকে প্রশ্ন করছে, আপনি কেন গেলেন, দালালের বাড়িতে গেলেন, এই সন্ত্রাসীর বাড়িতে গেলেন, কেন গেলেন? হাসনাত আব্দুল্লাহ জবাব দিতে পারছিল না। পরে অবশ্য দেখলাম 100 পুলিশ এসছে। এখন মূল প্রশ্ন হলো আমাদের দেশে আমরা কতটুকু নিরাপদ রে ভাই? একজন এমপি যদি এরকম মব করে ফেলায়, আমি আপনি কোন ছাড়? এখন প্রশ্ন হলো হাসনাত আব্দুল্লাহ কেন গিয়েছিল এবং এই মঞ্জুর আলম কে? বন্ধুরা, আপনারা জানেন এই মঞ্জুর আলম বেসিক্যালি বিএনপির মানুষ। উনি 2008 সালে বিএনপির হয়ে চট্টগ্রামের মেয়র হয়েছিলেন। উনি অবশ্য রং বদলালো মানুষ, একবার বিএনপি, একবার এই পার্টি, একবার আওয়ামী লীগ। এরপর উনি আওয়ামী লীগে চলে গেছেন, তারপরে আবার বিএনপিতে আসার চেষ্টা করেছেন, বিএনপি তাকে অ্যাকসেপ্ট করেনি। তবে এখানে একটা কথা বলে রাখা ভালো, ওনাকে যে বলা হচ্ছে ওনার নামে মামলা আছে এবং উনি একজন সন্ত্রাসী এবং উনি জুলাই যুদ্ধের সময় সন্ত্রাস কর্মকাণ্ড করেছেন, তাহলে ওনাকে কেন এতদিন অ্যারেস্ট করা হলো না? ইউনূস সরকারের সময় করা হলো না, বুঝলাম ইউনূস সরকার ভুল করেছে। বিএনপি তো আজকে 2 মাস যাবত আছে পাওয়ারে, ওনারা কেন অ্যারেস্ট করলেন না? আর আপনারা যে বলছেন উনি একজন সন্ত্রাসী, উনি আওয়ামী ঘরানার লোক, তাহলে আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, যারা করছেন এই ভদ্রলোক, এই মঞ্জুর আলম সাহেব তো সেই দিন ইলেকশনের আগে আসলাম চৌধুরীর জন্য সীতাকুণ্ডে গিয়ে এই মিটিং করেছে, বিরাট বড় মিটিং করেছে, ওখানে উনি ভাষণ দিয়েছে। উনি যদি আওয়ামী লীগের হয় কি করে আসলাম চৌধুরীর জনসভায় উনি ভাষণ দেন? এছাড়া
বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর চট্টগ্রামে যে সবচেয়ে বড় শোক সভাটা হয়েছে সেটা লিড দিয়েছে এই মঞ্জুর আলম। তখন তো আপনারা বলেননি যে উনি আওয়ামী লীগের, এখন হাসনাত আব্দুল্লাহ গেছে ওখানে আওয়ামী লীগের হয়ে গেছে। এখন অনেকে অনেক ধরনের কথা বলছেন, অনেকেই বলছেন যারা বলছে এরা জুলাই যোদ্ধা, এরা আসলে জুলাই যোদ্ধারা, ওরা কোনো তৃতীয় পক্ষ হাসনাতকে একটা অ্যাম্বারেন্স পজিশনে ফেলবার জন্য করছে। কিন্তু আসল প্রশ্ন হলো হাসনাত আব্দুল্লাহ কেন গেছে, এখানে একটা অন্য সমীকরণ আছে। আপনারা জানেন মঞ্জুর আলম অত্যন্ত ধন্যাঢ্য একজন ব্যক্তি এবং চট্টগ্রামে অত্যন্ত পপুলার এবং উনি রাজনৈতিকভাবে বেশ প্রভাবশালী। বলা হচ্ছে বা কেউ কেউ বলছেন যে বিএনপি চাচ্ছে না বর্তমান যে মেয়র আছে ডক্টর শাহাদাত, উনাকে এই মঞ্জুর আলম কোনোভাবেই কম্পিটিশন করুক, মঞ্জুর আলমকে কম্পিটিশন করতে দেবে না, এই সুযোগটা নিতে চাচ্ছে এনসিপি। এটা মানুষজনের কথা, আমার কথা নয়। আমি বিভিন্ন পত্রপত্রিকা ঘেটে যেটা দেখলাম, এনসিপি চাচ্ছে এই ডক্টর শাহাদাতের এগেইনস্টে মঞ্জুর আলমকে এনসিপি থেকে কিভাবে দাঁড় করানো যায় চট্টগ্রামের মেয়র হিসাবে। কারণ আমরা একটা নেচার তো দেখেছি, এই ভদ্রলোক মঞ্জুর আলম পোল্ট্রি মারার উস্তাদ। উনি একবার এখানে থাকে একবার এখানে থাকে, উনি যদি ভালো একটা অফার পায় বা উনি যদি মনে করে যে বিএনসিপিতে গেলে পাস করতে পারবো, তাহলে উনি এনসিপিতে জয়েন করবে। এটা ছিল মূল কারণ, এবং এইটা বিএনপি চায় না যে ডক্টর শাহাদাতের এগেইনস্টে এই ভদ্রলোক দাঁড়াক। ছাত্র দলের সভাপতি রাকিব সাহেব, হ্যাঁ ভাই সিরিয়াসলি নিতে হবে। অনেকে মনে করে রাকিব খুব সিরিয়াস কোনো কথা বলে না, এমনি বলার জন্য বলে, কিন্তু আমি সিরিয়াসলি নিছি। কেন জানেন? ওর মুখ দিয়ে এটা বাইর হয়ে গেছে। তো ও কোথাও ছিল, হ্যাঁ বড় ভাইদের সঙ্গে কোনো মিটিংয়ে ছিল, ওই মিটিংয়ে এটা আলোচনা হয়েছে, ওই আলোচনাটা ওর মুখ দিয়ে বাইর হয়ে গেছে। সোজা সাজা মানুষ তো বইলা ফেলাইছে, আগামী 1 বছরের মধ্যে জামাতের রাজনীতি শেষ, এরকম কথা বলছে। হ্যাঁ, এটা একটা বিরাট ষড়যন্ত্র চলতেছে। এরকম ষড়যন্ত্র অতীত বহুবার হয়েছে। বেগম খালেদা জিয়ার মুখে শুনেন নাই? উনি তো শেখ হাসিনাকে সরাসরি বলছে জামাতের এদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে পার্শ্ববর্তী দেশের নির্দেশে, জামাতকে ধ্বংস করতে চাচ্ছে। পার্শ্ববর্তী দেশ চায় না এখানে ইসলামিক কোনো দল থাকুক, জামাতের যাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে ওরা কেউ যুদ্ধ অপরাধী না। এটা বেগম খালেদা জিয়া নিজের মুখে বলছে। তো কিন্তু সেই দিনগুলো আমাদের হারিয়ে গেছে, ভিডিওগুলো রয়ে গেছে, সবাই দেখে নিতে পারেন। এখন আবার নতুন করে ষড়যন্ত্রে নামছে। 1 বছর সময় দিছে, রাকিব তো বললো 1 বছর সময়। তারা একটা প্ল্যান করছে, আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে বোধহয় এটাও রাখছে কিভাবে জামাত ইসলামকে, ছাত্র শিবিরকে ধ্বংস করে দেওয়া যায়। এ ধরনের একটা কিছু হইতে পারে। এই প্ল্যানটা যদি বাস্তবায়ন করতে চায় তাহলে তো ভাই অনেকগুলা মামলা দিতে হবে, মিটিং মিছিল বাইর করলে আবার বাইরাইতে হবে, গায়েবী মামলা দিয়ে আবার ধরপাকড় করতে হবে, মিড নাইটে এসে উঠায় নিয়ে যাইতে হবে, বহুত কিছু করতে হবে। শেখ হাসিনা যত রকম চেষ্টা করছে ওই চেষ্টাগুলোই তো করতে হবে। কিন্তু ফলাফল কি? ফলাফল 5ই আগস্টে 2024-এর 5ই আগস্ট আমরা পাইয়া গেছি। সো এটা নিয়ে কোনো চিন্তা করার কিছু নাই। যে যত রকম ষড়যন্ত্র করুক না কেন, কোনো কিছুই গোপন থাকবে না, সব সামনে চলে আসবে। তবে এত তাড়াতাড়ি সামনে আসবে এটা কল্পনা করতে পারি নাই। হ্যাঁ ভাই, ডিপ স্টেট যে এত তাড়াতাড়ি সামনে আসবে আগে বুঝি নাই। হঠাৎ ডিপ স্টেটের কথা বললাম কেন? ছায়া সরকারের কথা এই জন্য বললাম, দেখেন ভাই, একটা ছায়া সরকার চালাইবার জন্য আপনার লাগবে আর্মির বড় বড় কর্তাদের লাগবে, পুলিশের বড় বড় কর্তাদের লাগবে, র্যাবের বড় বড় কর্তাদের লাগবে, সচিবালয়ের মধ্যে যারা সচিব আছে একদম পণ্ডিত তাদেরকে লাগবে। এইসব দেশের মাথা নিয়েই তো একটা ডিপ স্টেট হয়। কিন্তু ডিপ স্টেটের কিন্তু চাকা আছে, সেটা কি দিয়া চলে? টাকা দিয়া চলে। টাকার চাকা লাগাইতে হবে। সে টাকা কারা দেয়? ওই টাকা যারা দেয় তারাই ডিপ স্টেট চালায়। দেখেন এস আলম, ওনার নাম আপনারা বারবার শুনছেন না? গত 2 বছর ওনাকে আমরা কিভাবে চিনলাম? প্রত্যেকটা চ্যানেলে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার কি তুইলা ধরলো, ওনার লুটপাটের ইতিহাসই তো তুইলা ধরলো। এই ইসলামিক ব্যাংকে কিভাবে ধ্বংস করছে, সাথে আরো 4-5টা ব্যাংকে কিভাবে উনি গিলা খাইছে। আর ওনার মাধ্যমেই তো ভাই 60 থেকে 62,000 কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়েছে। উনি সিঙ্গাপুরে এক রাজপ্রাসাদ বানাইছে, ওইখানে থাকে, ওইখান থেকে চার্টার প্লেনে দিল্লি আইসা শেখ হাসিনার সাথে আলাপ করে আবার চলে যায়। এগুলাই তো শুনে আসতেছি। এখন ওই লোকটাকেই কেন দরকার হইলো? তার মানে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। হ্যাঁ ভাই, ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন না? কয়েকদিন আগে শিরিন শারমিনকে কেন ধরলো, 5 দিন রাখলো, আবার ছাইরা দিল। আবার এদিকে এস আলমকেই আনতে হচ্ছে। ওই ব্যাংকে, যে ব্যাংকের টাকার জন্য মানুষকে দেখছি হাহাকার করতে, ভাই 5 লক্ষ টাকার জন্য অনেকে কাঁদতে দেখছি চিটাগাঙ্গে, অনেকের ভাই জীবন তছনছ করে দিছে এই ব্যাংকগুলা। এই ব্যাংকে আবার গত 18 মাসে মানে ইউনূস সরকার একটা পজিশনে আনছে, লোন টোন করে একটা স্বাস্থ্য করছে, মানুষের হাহাকার তো কমাইতে পারছে, ব্যাংকগুলো আবার চলতেছিল। ওইখানে আবার আগের মালিককে আনতে হবে কেন? এস আলম একা না ভাই, তার সাথে একটা গ্যাং আছে পুরা 4-5 জনের। এরাই এই দেশটাকে লুইটা খাইছে, এইটাই আমরা দেখছি। এবং আমাদেরকে এইটাই বোঝানো হয়েছে এস আলম একজন ভিলেন, এই দেশের ভিলেন। সেই ভিলেনকে আবার আনতে হবে কেন? ওই জন্যই ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। আর কোনো মানুষ নাই এই জগতে ভাই, যারা আপনারা বিএনপি করেন, আপনারা বুকে হাত দিয়া বলেন দেখতে কেমন লাগে? দেখতে ভালো লাগতেছে? দেখেন শিলং থেকে যখন সালাউদ্দিন সাহেব আসলো, আয়সা ওনার একটা গাড়ি ব্যবহার করছিল, মানে এস আলমের গাড়ি, সেটা নিয়ে আজ পর্যন্ত কথা চলতেছে। একটা গাড়ি মানুষ সহ্য করতেছে না, আর পুরো ব্যাংক তুলে দিতেছেন তাদের হাতে। মাত্র 7.5% টাকা ওরা পরিশোধ করবে। কত পার্সেন্ট? নিচে তো ভাই লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা, হয়তো 500 কোটি টাকা ফেরত দিয়ে আবার ইন করতেছে। ওদের কাছে কেন ব্যাংক তুলে দিতে হবে? আমরা সন্দেহের চোখে দেখতে চাই। অটোমেটিক সন্দেহ চলে আসে তো, কিন্তু আমাদের মধ্যে সন্দেহ আসলে কি ঘোড়ার ডিম আসে যায় সরকারের? কিচ্ছু যায় আসে না। সরকার তো ভাই এখন পাবলিকের সাথে, হ্যাঁ ভাই, জনগণের সাথে প্রতিযোগিতায় নামছে। প্রায় 70% যে ভোট দিছে সেটা হিসাব করলে প্রায় 5 কোটি মানুষ এই হ্যাঁ ভোটে ভোট দিছে। এই 5 কোটি ভোটারের বিরুদ্ধে
বিরুদ্ধে কি সরকার দাঁড়ায় গেল? জনগণের মনের ভাষা কি সরকার বুঝতে পারতেছে না? দেখেন ভাই ব্রাদার, পার্শ্ববর্তী দেশ নিয়ে আমাদের অনেক রকম দ্বন্দ্ব আছে, অনেক রকম প্রশ্ন আছে, অনেক রকম কথাবার্তা এই মার্কেটে চলতেছে, আপনারা তো দেখতেছেন। এর মধ্যে আমাদের খলিলুর রহমান সাহেব গেল পার্শ্ববর্তী দেশে, ওনার সাথে গেল হুমায়ুন কবির সাহেব, উনি উপদেষ্টা, আর খলিলুর রহমান সাহেব হলো আমাদের মাননীয় মন্ত্রী এবং মাননীয় উপদেষ্টা দুজনে গেল। আসলো, আসার পর খলিল সাহেবের নামে একটা ফটোকার্ড ফেসবুকে ঘুরা বেড়াইতেছে। উনি কি বলছে? বাংলাদেশের মানচিত্র আঁকতে গেলে ভারতকে লাগবেই। কথাটা বুঝেন, বাংলাদেশের মানচিত্র আঁকতে গেলে ভারতকে লাগবেই। কথাটা সত্য ভাই। আপনি যদি পেন্সিল দিয়ে আঁকতে যান, আমাদের চারিদিকে কে? ভারত। ওদিকে ভারত, এদিকে বাংলাদেশ, ম্যাপে তো লাগবেই। কিন্তু ওইটা বলতে হবে কেন? কেমন যেন একটা বেকুব মার্কা কথা হয়ে গেল না? আপনাদের মনে আছে ওই যে আলগা মুমিন, আলগা চুল লাগায় যে ঘুরতো, চুল খুলা ফেলালে চিনা যায় না, ওই চুল খুলাই কিন্তু ভাইগা গেছে। নিজে এক ইন্টারভিউর মধ্যে বলছে যে আমি যে ভাইগা আসছে আমার কেউ চিনতে পারে নাই, কারণ আমি চুল খুলা ফেলাইছিলাম। এই লোক ভারত থেকে এসে কি বলছিল মনে আছে? এও কিন্তু পররাষ্ট্রমন্ত্রী ছিল, ওনার কথা মনে আছে? ভারত আর বাংলাদেশ হচ্ছে স্বামী স্ত্রী। কত বড় বেকুব মার্কা কথা! ভারত আর বাংলাদেশ স্বামী স্ত্রী। আরে ভারতের প্রধানমন্ত্রী একজন পুরুষ মানুষ আর বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন নারী। আপনি যদি এই ধরনের কথা বলেন, মানুষ তো ট্রল করবে। মানুষের কথা বলার সুযোগ তো আপনিই কইরা দিতেছেন, ঠিক তেমনি উনিও কইরা দিছে বাংলাদেশের মানচিত্র আঁকতে ভারতকে লাগবেই। এই কথাই বলার ছিল, আর কোনো কথা বলার ছিল না। এটা নিয়ে এখন বহু রকম প্রশ্ন উঠছে। এর মধ্যে আবার হুমায়ুন কবির সাহেব উনি আবার কি বলতেছে? ভারতকে আমরা সতর্ক কইরা দিছি শেখ হাসিনার ব্যাপারে। কি সতর্ক? শেখ হাসিনা যেন ভারতে বসে কোন রকম রাজনীতি না চালাইতে পারে বাংলাদেশে। আর শেখ হাসিনাকে ফেরত চাইছে বাংলাদেশ, শেখ হাসিনাকে ফেরত চাইছে। দিল্লিকে সতর্ক করে দিছে ঢাকা। চিন্তা করছেন? সতর্ক ভাই, শব্দটা কিন্তু ডেঞ্জারাস। সতর্ক করে দিছে দিল্লিকে বাংলাদেশ, মানে ঢাকা। বিশ্বাসযোগ্য না, কোনো মতেই বিশ্বাসযোগ্য না। আর ভারত ওই শেখ হাসিনাকে দিবে? কোনোদিনই দিবে না। বর্তমান সরকারও দিবে না, অপোজিশনে যে আছে কংগ্রেস তারাও দিবে না। শেখ মুজিবের সাথে ইন্দিরা গান্ধীর খুব ভালো সম্পর্ক ছিল, শেখ মুজিবের মেয়েকে ফাঁসিতে ঝুলাইবার জন্য দিয়ে দিবে, এটা বিশ্বাসযোগ্য কথা মোটেও না। বরঞ্চ ওনারা যদি আইসা এই দুইজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি মিডিয়ার কাছে জানাইতো আমরা শহীদ হাদির ওই খুনিকে ফেরত চাইছি, হ্যাঁ ভাই ফয়সালকে ফেরত চাইছি, এমন একটা কথা যদি বলতে পারতো, এমন একটা আলোচনা যদি এখানে কইরে আসতে পারতো, তাইলে ভাই বাহাবা চারিদিকে ছড়ায় যেত, সবাই আপনাদেরকে বুকে টাইনা নিত। হ্যাঁ ভাই, কিন্তু এমন একটা কথা বললেন বাংলাদেশের মানচিত্র আঁকতে ভারতকে লাগবে, দিল্লিকে সতর্ক করে দিছে ঢাকা। বিশ্বাসযোগ্য কথা না। এর মধ্যে এস আলম ঢুকতেছে, সব মিলাইয়া কি মনে হইতাছে? কয়েকদিন আগে শিরিন শারমিনকে ধরলেন, রাখলেন 5 দিন, তারপর আবার ছাইরা দিলেন, কোটি টাকার গাড়িতে করে উনি বাসায় চলে গেল। সব মিলাইয়া মনে হয় না কোথায় যেন একটা ষড়যন্ত্র হচ্ছে, কোথায় যেন আবার ডিপ স্টেট সামনে চলে আসতেছে। হ্যাঁ ভাই, ডিপ স্টেট মনে হইতেছে ড্রাইভিং সিটে বসছে, উনি যেভাবে চালাইতে চাইতেছে সবাই সেভাবেই চলতেছে। কিন্তু জনগণ যেভাবে দেশটা চালাইবার জন্য ম্যান্ডেট দিল, হ্যাঁ ভাই জনগণ তো একটা হ্যাঁ ভোট দিয়া একটা ম্যান্ডেট দিছে। ওই হ্যাঁ ভোট মানে কিভাবে আপনি দেশটা চালাবেন সেই রোড ম্যাপটা তো জনগণ আপনাদেরকে দিছে, কিন্তু সেটা কি পালন করছেন? না, সেটা নিয়ে কোনো আলোচনা নাই। কিন্তু ভাই আলোচনায় আসবে, খুব তাড়াতাড়ি আসবে, দেখবেন খুব তাড়াতাড়ি ওনারা সংসদে বৈশাই মিটমাট করবে। সালাউদ্দিন সাহেব বলছে না ইউনূস সরকার অন্তহীন প্রতারণা করে গেছে, অন্তহীন প্রতারণা। ভাই আপনারাও তো ওই অন্তহীন প্রতারণার সঙ্গে ছিলেন। ওই যে 18 মাস বসছেন, সিটিং দিছেন, খাইছেন, আইন তৈরি করছেন, সংস্কার করছেন, সবকিছু তো আপনারা একসাথে বৈশাই করছেন। সবচেয়ে বড় কথা কি জানেন? 2023 সালে, হ্যাঁ 2023 সালে ওনারা 31টা দফা দিছিল। ওই 31টা দফার প্রথম দফাটা কি জানেন? প্রথম দাবিটাই হলো এই সংবিধান সংস্কার করা হবে। কেন প্রথম দাবিটা? এই জন্যই প্রথম দাবিটা, বেগম খালেদা জিয়া কিন্তু বলছিল জনগণের সরকার আসলে এই সংবিধান ছুঁড়া ফেলে দিবে, যার জন্য 31টা দাবির মধ্যে 1 নম্বর দাবি ছিল এই সংবিধান সংস্কার। এখন বলে সংবিধান সংস্কার করা যায় না, এটা রহিত করা যায়, এটা পরিবর্তন করা যায়, এটা সংশোধন করা যায়, অনেক রকম কঠিন কঠিন বাংলা ভাষায় না জুইরা যায়। সাধারণ মানুষ কিন্তু এটা বুঝতে পারে না। সাধারণ মানুষের মনের মধ্যে সোজা প্রশ্ন, জিয়াউর রহমান সাহেব যে ভোটের মাধ্যমে বিএনপি গঠন করছে, বিএনপি জন্মিত হয়েছে হ্যাঁ না ভোটের মধ্যে দিয়া। এরকম হ্যাঁ না ভোট ভাই এরশাদও করছে, বেগম খালেদা জিয়াও করছে, সবাই করছে, সবাইটাই মাইনা নিলেন। 24 রক্তের বিনিময়, মা বাবার বুক খালি করার বিনিময় যে সংস্কারটা হইলো সেটা মাইনা নিতে চায় না, সেটা কেউ মানতে রাজি না। কেন রাজি না? ওই সংস্কার হলে তো ভাই আপনি এস আলমকে আর আনতে পারবেন না। সংস্কার হয়ে গেলে তো ভাই এস আলমকে আর ওই ব্যাংকটা ফিরাই দিতে পারতেন না, ইসলামিক ব্যাংকের মালিক আবার বানাইতে পারতেন না। ওই সংস্কারের মধ্যে সব নিষিদ্ধ করা আছে, কিভাবে ব্যাংকগুলো চলবে নতুন সিস্টেম লেখা আছে, তো ভাই ওইটা মানতেছে না। এমনকি বিচার বিভাগকেও স্বাধীন করে নাই, বিচার বিভাগেরও কন্ট্রোল ভাই উনাদের হাতে। নাহলে শিরিন শারমিন ঢুকলো, 5 দিন পর বাইরে হয়ে গেল, এই নাটকটা মানুষ বুঝে না? নিশ্চয়ই বুঝে। সব জায়গায় আপনারা কেমন জানি উল্টাপাল্টা করে ফেলাইতেছেন। এত তাড়াতাড়ি আপনাদের চেহারাটা সামনে আনবেন কল্পনাও করি নাই। হ্যাঁ ভাই, শেখ হাসিনাকে কিন্তু বুঝতে আমাদের অনেক টাইম লাগছে, প্রথম 5 বছর বুঝি নাই, পরে বুঝতে পারছি। আর ওনারা কিন্তু ধরা দিয়ে দিল 1.5-2 মাসের মধ্যে, 1.5-2 মাসের মধ্যে ওনাদের চেহারাটা ওনারা তুলে ধরলো। কেন এমন করতেছে এক উপরওয়ালা জানে। দেখেন উপরওয়ালার মেহরবানিতে আজকে এই যে পয়লা বৈশাখটা খুব সুন্দরভাবে পার হয়েছে। আগামীকাল থেকে দেখেন এর মধ্যে 24 তারিখে আবার আন্দোলনের ডাক দিছে, সবাই কিন্তু রাস্তায় আছে। এবং নাহিদ ইসলাম কি বলছে?
বলছে এবার যদি আন্দোলন হয় আপনারা পিছনে থাকবেন, আমরা সামনে থাকবো। এনসিপি বলছে আমরা সামনে থাকবো, দেখি কে গুলি করে আমাদের বুকে। দেখেন কোন পর্যায়ে চলে গেছে। কেন আবার জীবন দিতে হবে, কেন আবার রক্ত দিতে হবে? ভোটের মাধ্যমে যেটা আমরা পাইছি, পৃথিবীতে এমন কোনো আইন আছে যে গণভোটকে স্বীকার যাবে না? এই গণভোট নিয়ে ভাই আন্তর্জাতিক আদালতে যান, দেখেন কি জবাব দেয়। পৃথিবীতে এমন কোনো আদালত নাই, এবং বাংলাদেশের আদালতে যান, ওনারা বলতে পারবে যে এটা মানি না, এটা অস্বীকার যেতে পারবে? জনগণের রায় অস্বীকার যাওয়া যায়? কোনোদিন না। এই দেশের 4 বার জনগণের রায় মাইনা নিছেন, এখন মানতে অসুবিধা কি? এসব ফাফরবাজি করে লাভ আছে? জনগণের মনের মধ্যে কষ্ট দিয়ে লাভ আছে? ধীরে ধীরে দূরে সরে যাইতেছেন, আর দূরে সরে গেলে কি ঘটনা ঘটতে পারে এগুলা বলতে চাই না, আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন। তবে আমার মন বলতেছে আগামী 1 সপ্তাহের মধ্যে অন্তত 24 তারিখের আগে সুন্দর একটা মীমাংসা হয়ে যেতে পারে। সরকার এবং বিরোধী দল এই সংসদে বৈশাই একটা মীমাংসায় আসতে পারে। দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন? আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।